দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে মমতা ব্যানার্জি মহাশয়া পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে ফুরফুরা শিল্পে তিনি এসেছিলেন। এই আশাটাকে নিয়েও দেখছি এক শ্রেণীর মানুষ সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা করছে। কেন মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে আসবে এই নিয়ে অনেক বিতর্ক। আমি একজন বিরোধী দলের বিধায়ক হয়ে বলছি 100 বার প্রয়োজনে মমতা ব্যানার্জি 100 বার ফুরফুরা শরীফে আসবে, 100 বার তারকেশ্বরে যাবে, 100 বার দক্ষিণেশ্বরে যাবে, 100 বার তারাপীঠে যাবে। তিনি রাজ্যের অভিভাবিকা, তার যেখানে মনে হবে, যেখানে প্রয়োজন মনে হবে মানুষের উন্নয়নের স্বার্থে তিনি সেখানে যেতে পারেন। তাদের সমস্যা নেই। 1 বছর বাকি, কম করে 1 বছর বাকি ভোট হতে। আমার সময়টাই তো নষ্ট করা হয়েছে। ভাঙড় পঞ্চায়েত সমিতি 1, ভাঙড় পঞ্চায়েত সমিতি 2 কে যখনই বলা হয়েছে এই কাজ হবে সেই কাজ হবে, বারবার আমাকে ঘুরিয়েছে। ওদের চক্র করে আমি শুধু চক্কর কেটেছি। অল্প গুটি কয়েক কাজ করে দিয়েছে, কিন্তু কাজেরও গুণগত মান ঠিকঠাক ছিল না। সেই জন্য আমি ডিসেম্বর মাসে 2024-এর ডিসেম্বর মাসে আবার আমি লেটার করি ডিপার্টমেন্টে। তার আগে বিভিন্ন আধিকারিকের কাছে গিয়ে কিন্তু আমি ভার্বালি এবং অফিসিয়ালি আমার চিঠি সব রিসিভ করানো আছে, আমি জমা দিয়েছিলাম, কোনো কাজ হয়নি। আমি বিইউপির অর্থাৎ লোকাল যে ফান্ড বিধায়কের ওর গাইডলাইন অনুযায়ী আমি বাস্তবায়ন বা রূপায়ণকারী সংস্থাকে আমি চেঞ্জ করে জমা দিই। আবার 2 মাস 2.5 মাস আমার নষ্ট করে। হঠাৎ দেখি মার্চের সম্ভবত 4 তারিখে আমার সাথে কোনো আলোচনা না করেই ডিস্ট্রিক্ট থেকে একটা অর্ডার ইস্যু হচ্ছে, যেখানে এডিএম ডেভেলপমেন্টের সই আছে। তিনি একটা অর্ডার ইস্যু করেছেন যেখানে ওই কাজগুলো পুনরায় আবার সেই পুরাতন ভাঙড় পঞ্চায়েত সমিতি 1, ভাঙড় পঞ্চায়েত সমিতি 2 কে দিয়েছে। যেই ওই ভাঙড় পঞ্চায়েত সমিতি 1, ভাঙড় পঞ্চায়েত সমিতি 2 আমার কাজগুলোকে ডিলে করিয়েছে, আমার টাইম কিল করেছে, তাকিয়ে দিয়েছে। এটা দেখার পরেই, কারণ আপনারা জানেন ফুরফুরা শিল্পের ঐতিহাসিক 21, 22, 23-এ ফাল্গুন সারে সব ছিল ওই মার্চ মাসের ওই সময়টাই। হওয়ার পরেই সোমবারে আমি বিধানসভায় গিয়ে 0 আওয়ারে এই বিষয়টা উত্থাপন করি। ওখানে মাননীয় যিনি পরিষদীয় মন্ত্রী ছিলেন, সাথে সাথে আপনার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ম্যামও ছিলেন। আমি ওখানে প্রস্তাব রেখেছিলাম, আমার সমস্যার কথা তুলে ধরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই মুহূর্তে আমার করণীয় কি, আমি আমার ভাঙড় বিধানসভার ভোটারদেরকে কি বলবো, কি করণীয় কি, আমি কি করব, তাদেরকে কি বলবো, কারণ মধ্যখানে এতটাই নষ্ট হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, না অর্থমন্ত্রী আমার কথার কোনো প্রতি উত্তর দিয়েছেন, বা পরিষদীয় মন্ত্রী শোভন বাবু কোনো প্রতি উত্তর দিয়েছেন। সেটা যখন প্রতি উত্তর আমি পাইনি, বাইরে যখন প্রেস মিট করছিলাম আমাকেই সাংবাদিকদের মধ্য থেকে প্রসঙ্গক্রমে বলতে আমি বলেছিলাম যে এর পরের স্টেপ আমি মুখ্যমন্ত্রীকে জানাবো। তারপর আমি ছুটে গিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে, তাকে জানিয়েছি। জানানোর পরে 1 সপ্তাহ হচ্ছে, আজকে আমার লোক এতেও গিয়েছে, ডিস্ট্রিক্টেও গিয়েছে কাগজপত্র জমা দিতে। আজকে রাত্রে নাহলে কালকে সকালে আমি খবর পাবো যে মুখ্যমন্ত্রীকে জানানোর কতটা ইফেক্ট হয়েছে। আমার কাজ বিইউপির অর্থাৎ লোকাল এমএলএ ফান্ডের যে ডেভেলপমেন্টের যে গাইডলাইন আছে তার মধ্যে থেকে হচ্ছে কি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই যে মমতা ব্যানার্জি মহাশয়া পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে ফুরফুরা শিল্পে তিনি এসেছিলেন। এই আশাটাকে নিয়েও দেখছি এক শ্রেণীর মানুষ সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা করছে। কেন মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে আসবে এই নিয়ে অনেক বিতর্ক। আমি একজন বিরোধী দলের বিধায়ক হয়ে বলছি 100 বার প্রয়োজনে মমতা ব্যানার্জি 100 বার ফুরফুরা শরীফে আসবে, 100 বার তারকেশ্বরে যাবে, 100 বার দক্ষিণেশ্বরে যাবে, 100 বার তারাপীঠে যাবে। তিনি রাজ্যের অভিভাবিকা, তার যেখানে মনে হবে, যেখানে প্রয়োজন মনে হবে মানুষের উন্নয়নের স্বার্থে তিনি সেখানে যেতে পারেন। তাদের সমস্যা নিয়ে তিনি কথা বলতে পারেন। কিন্তু এটাকে নিয়ে যেভাবে সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে এটাকে বন্ধ হওয়া দরকার। কোনোদিনের জন্য কেউ কি প্রশ্ন তুলে কেন মুখ্যমন্ত্রী রথের গিয়ে দড়ি টানলো? কোনোদিন কেউ প্রশ্ন তুলেনি। প্রশ্ন তোলাটা অনুচিত বলে মনে করি। কোনোদিনের জন্য কেউ প্রশ্ন করেনি যে গত কয়েকদিন আগে পাঞ্জাবিদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে গিয়ে তিনি পাঞ্জাবিদের যে সংস্কৃতি আছে তার সাথে তিনি মিশে যাওয়ার চেষ্টা করেছেন। এই নিয়ে কেউ প্রশ্ন তুলেনি। কেন ফুরফুরা শরীফে আসলে কেন আসলো এই বলে যারা দেখে দেওয়ার চেষ্টা করছে, আমি তাদের কথার সাথে আমি সহমত হতে পারছি না। এবার প্রশ্ন হচ্ছে কার সাথে কে দেখা করতে গিয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে পিসার পির্জাদারা গিয়েছেন। কারা গিয়েছেন
যারা আমন্ত্রিত তারা গিয়েছে। এটা ভাববেন না যে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গিয়েছিল মানে সব তৃণমূল হয়ে গেল। আমি বিতর্ক করব, এটা আমি বিশ্বাস করতে পারি না। আমাদের ভাইজান হিসাবে আমাদের পাশে যেরকম ভাবে ছিল আগামীতেও সেরকম ভাবে থাকবে, এই আশা আমরা ভাইজানদের কাছে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে তৃণমূলের প্রতি একাধিক পীরজাদা ঝুঁকছে, আপনার অবস্থা? দেখুন, ব্যাপারটা হচ্ছে গণতন্ত্র। এটাই আপনার যদি কাউকে ভালো লাগে, আপনার সত্তা দিয়ে যদি মনে হয় ওর আদর্শটা ভালো, আপনাকে কেউ আটকাতে পারবে? যে আটকাবে সেই তো অন্যায় করবে আমি মনে করি। যদি তৃণমূলের আদর্শ কাউকে পছন্দ লাগে তাকে তৃণমূল ভালো লাগবে, কাউকে লেফট ফ্রন্টের আদর্শ ভালো লাগে সে লেফট ফ্রন্ট গ্রহণ করে। জাতীয় কংগ্রেসের আদর্শ অনেককে ভালো লাগে, জাতীয় কংগ্রেসে থাকছে। এই যে ব্যাপারটা হচ্ছে এসেছে বলে নরম হয়েছে, ব্যাপারটা হচ্ছে ফুরফুরা শিল্পী এসেছেন, উনি দুটো প্রস্তাব দিয়েছেন। আপনাদেরকে একটা ক্লিয়ার করে রাখি আপনাদের মাধ্যমে, একটা বাজে ফুরফুরা শিল্প সম্পর্কে বার্তা ছড়ানো হচ্ছে, এটা আমি আপনাদের মিডিয়া মাধ্যমে সেই বার্তার আমি বিরোধিতা করছি। বলছে কি ফুরফুরা শিল্প এসেছে, সব ফুরফুরা শিল্প সংক্রান্তই দাবি করেছে। অ্যাকচুয়ালি আপনারা হয়তো দেখেছেন মুখ্যমন্ত্রী মহাশয়ের হাতে অনেক কাগজের গুচ্ছ কিন্তু তুলে দেওয়া হয়েছে ফুরফুরা শিল্পের পক্ষ থেকে বিভিন্ন পীরজাদারা। ওখানে বিভিন্ন দাবি দাবা ছিল। ওখানে আমি যতটুকু পরে খবর নিলাম, যারা যারা গিয়েছিল কাগজ দিয়েছেন, কয়েকজনের সাথে কথা বললাম যে আপনারা কি দিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ মৌলিক অধিকার, সর্বোপরি বাংলায় যেভাবে বাংলার আকাশে কালো মেঘ আসছে, সাম্প্রদায়িক মেঘ ছড়ানোর চেষ্টা মানে ছেড়ে যাওয়ার চেষ্টা করছে, এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে, সে বার্তা ফুরফুরা শিল্প থেকে লিখিত আকারে দেওয়া হয়েছে। এবার হচ্ছে এই শুধু ফুরফুরা শিল্পের বিষয়টা মুখে কেন হয়েছে, আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমিও বিধানসভায় বক্তব্য দিই, সামনে যখন দেখি পাশে যখন দেখি লিডার অফ অপোজিশন আছে বা সামনে মুখ্যমন্ত্রী আছে, বক্তব্যতে কোনো না কোনো ভাবেই যখন লিডার অফ অপোজিশনের নাম চলে আসে, মুখ্যমন্ত্রীর ওকেও অ্যাড্রেস হয়ে যায়। ফুরফুরা শিল্পী এসেছে, ফুরফুরা শিল্পের বিষয়ে দাবিটাই সবার কম বেশি মুখ দিয়ে বেরিয়েছে। দেখবেন ফুরফুরা শিল্পের দাদা হুজুর পীর রহমতুল্লাহ নামে একটা ইউনিভার্সিটির দাবি একাধিক পীরজাদারা করেছে। দাবি কিন্তু একটাই, একাধিক পীরজাদারা করেছে। ব্যাপারটা হচ্ছে যেখানে এসেছিস তার মহত্বটাকে আগে বলার চেষ্টা হয়েছে। এই নয় যে দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় চেয়েছে বলে দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রামের মানুষ শিক্ষা পাবে না, তার দাবিটা করেনি। কোনো দাবির মধ্যে লিখিত দাবি আছে, আমি জিজ্ঞাসা করলাম, পেয়েছি, যে যেভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে এগুলো না বন্ধ হয়। এটাই ফুরফুরা শরীফ। সম্প্রীতির বার্তা এখান থেকে দেওয়া হয়, ঐক্যের বার্তা দেওয়া হয়, শিক্ষার বার্তা দেওয়া হয়, সামাজিক বার্তা দেওয়া হয়। এবং হসপিটাল, যে হসপিটালের কথা হচ্ছে, শুধু এই হসপিটাল নয়, 42টা সুপার স্পেশালিটি হসপিটাল আছে। সেই সমস্ত হসপিটালে অনেক অভাব অভিযোগ, যাতে মানে পর্যাপ্ত পরিমাণে এখানে স্বাস্থ্য পরিষেবার সচল থাকে, তার দাবিও ওই চিঠির মধ্যে দেওয়া আছে, যেটা আমি শুনতে পেলাম। যে কেউ কেউ বলছে আপনার বিরুদ্ধে ফুরফুরা শরীফের কোনো পীরজাদাকে ব্যবহার করা হতে পারে, বলবেন বিষয়টা? দেখো, সিদ্দিকী বলছেন মমতার হাতে আপনার ভাগ্য। মমতার কথা যদি আপনি না শোনেন তাহলে সেক্ষেত্রে যে আপনি যে ভাঙড় বিধানসভায় দাঁড়িয়েছেন সেখানে এখানকার কোনো পীরজাদাকে ওখানে আপনার বিরুদ্ধে প্রার্থী করে দেবে। দেখুন, আমি আমার রাজনৈতিক মঞ্চ থেকে কোনো ধর্মীয় শব্দ আমি প্রয়োগ করিনি, কিন্তু আজকে এক ধর্মীয় শব্দ প্রয়োগ করতে বাধ্য হলাম। আমার ভাগ্য আল্লাহর হাতে, আমার ভাগ্য সৃষ্টিকর্তার হাতে, আমি এর বাইরে কিছু বিশ্বাস করি না। তৃণমূল কংগ্রেস কি এবার হচ্ছে চাচা যান, যদি আমার চাচা যান উনি যদি মনে করেন যে কেউ কাউকে আমার বিরুদ্ধে দাঁড় করাবেন, তার নামটা পাবলিক ডোমেইনে দিয়ে দিক না উনি। আর তারপরের কথা হচ্ছে, তারপরের কথাতে আসি, রাজনীতির ময়দান এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য। ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের কার্যকলাপ, ইভেন আজকে পর্যন্ত বিধানসভায় দাঁড়িয়ে হেলথ বাজেটের উপরে যে আমি আলোচনা করেছি, সেখানেও লক্ষ্য উদ্দেশ্য একটাই, সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে কি করে। যেটা রাজ্যের পক্ষ থেকে ভালো কিছু ব্যবস্থা নিয়েছে সেটাকে আমি স্বাগত জানিয়েছি, আরো ভালোভাবে কি করে করা যায় তা নিয়েও তাদেরকে সাজেস্ট করেছি। সুতরাং কে হারলো, কে আমাকে হারাবে, আমি কাকে হারিয়ে দেব, সময় কথা বলবে। মানুষ যাকে চাইবে সে জিতবে, মানুষই গণতন্ত্রের শেষ কথা। আর ওখানে আমি গণতান্ত্রিক প্র্যাকটিসটা সব থেকে বেশি করার আমি চেষ্টা করি। সুতরাং এইসব বলে নওশাদ সিদ্দিকীকে বিদ্রোহীও করে তুলতে পারবে না, এই সমস্ত বলে নওশাদ সিদ্দিকীকে ভয় খাইয়ে ঘরেও ঢুকিয়ে দিতে পারবে না। নওশাদ সিদ্দিকী আইএসএফ এর দেখানো যে আইডিওলজি আছে সেটাকে সামনে রেখে সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে যে লড়াইটা দিচ্ছি,
2026 সালের আমার এমএলএ পিরিয়ড পর্যন্ত একইভাবে দিয়ে যাব। কারো কাছে, আই রিপিট, কারো কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের টিকি বাঁধতে দেব না, নওশাদ সিদ্দিকীর টিকি বাঁধবে না। কারো যদি কাছে টিকি বাঁধে তাই ওই দুরবস্থা হবে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ওয়াকাফের জন্য কথা বলার সুযোগ থাকবে না। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ফেক এসটিএসসি সার্টিফিকেটের কেন এত ইস্যু হচ্ছে এই সওয়াল করবে না। কারো কাছে যদি টিকি বাঁধা থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে কেন এই সওয়াল করতে পারা যাবে না। কারো কাছে যদি টিকি বাঁধা থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ে সরকারি মহিলা কলেজ নির্মাণ করতে হবে, ওখানকার মানুষদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে, ওখানকার মহিলাদেরকে বিশেষ করে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এগিয়ে দিয়ে যেতে হবে, এই ডিমান্ড করতে পারা যাবে না। সুতরাং এখানে কোনো টিকি বাঁধার জায়গা নয়।